মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩১, হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জন, পাইলট তৌকির সহ ৮ জনকে চোখের জলে বিদায়। দুই উপদেষ্টাকে ৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখল মাইলস্টোনের শিক্ষার্থীরা, বিক্ষোভের রণক্ষেত্র সচিবালয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৭৫। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। এবং দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ, ১ ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি শেখ সাব্বির হোসেন। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। যুদ্ধবিমান দুর্ঘটনায় ৩১ জন উন্নীত হয়েছে প্রাণহানি। বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও ৬৯ জন। ঢাকা মেডিকেলে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান এসব কথা জানান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে বলেও জানান তারা। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকে কঠিন সময় পার করছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টরা। রাত পেরিয়ে সকাল হলেও রক্ত দিতে ইচ্ছুক জনতা ভিড় করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ব্লাড দেওয়ার জন্য এসেছি। আমি যখন শুনেছি যে কোমলমতি শিশুরা আজকে এখানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করলাম যে ব্লাড জন সংকট, এখানে ব্লাড দিতে হবে। আজকে আমাদের আরও কিছু ব্লাডের প্রয়োজন, যে জন্য আমরা এখন নাম্বারগুলো আর বয়সগুলো আর ব্লাড গ্রুপগুলো কালেক্ট করে নিচ্ছি। দগ্ধদের চিকিৎসার খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাকোয়াত হোসেন। বৈমানিকদের প্রশিক্ষণ স্থল নিয়ে নিজের মতামত জানান তিনি। ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। দুর্ঘটনার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতকালকে বাংলাদেশের উপর দিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেল, তার জন্য এটা ভাষায় প্রকাশ করার কোনো ক্ষমতা আমার নেই। আজকে পর্যন্ত আমাদের যে তথ্য, সেটা হলো ২৯ জন মারা গেছেন। ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে ৬৯ জন রোগী চিকিৎসাধীন বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং ২ জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। অবস্থা উন্নতি হয় ২ জনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হলেও এখনো ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। ২ জনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি, যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি। ১০ জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে চোখের জলে শেষ বিদায় জানানো হয়েছে। এছাড়া শিক্ষিকা মাহেরিন চৌধুরী, অভিভাবক রজনী ইসলাম সহ বেশ কয়েকজন শিক্ষার্থীর দাফন ক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রিয়জনকে হারিয়ে পরিবারগুলোতে চলছে সুখের মাতম। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জানাজা শেষে ৪:৩০টায় রাজশাহী নগরীর সোপুরা শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। এটা আমাদের জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি নিজেও খুবই মর্মাহত। আমার বুকে যাওয়ার সময় আমার গলা ধরত। বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। বিকেল ৫টায় নীলফামারীর জলঢাকা উপজেলায় তার নিজ গ্রাম চৌধুরীপাড়ায় বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে। এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। উনি খুবই আসলে ভালো হৃদয়বান ব্যক্তি ছিলেন। গাজীপুর মহানগরের বি প্রবর্থা এলাকার সাইমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন বাবা মা ও স্বজনরা। রাত্রেবেলা আমার সাথে আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে।
এই আমার লাস্ট স্মৃতি আমার মার সাথে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ৭ম শ্রেণীর শিক্ষার্থী সায়েনের মৃত্যুতে লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে চলছে মাতম। বিকেল ৩টায় বশিকপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে সায়েনের মরদেহ দাফন করা হয়। সে খুব ভালো স্টুডেন্ট ছিল, সে ইংলিশের মিডিয়ামের পড়ালেখা করতে পারে। কুষ্টিয়ার দৌলতপুরে দাফন করা হয়েছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীর মা রজনী ইসলামকে। উপজেলার হুগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আমাকে এয়ারপোর্ট থেকে উঠায়নি, গেলাম সিএমএসে। তারপরে মানে ভিতরে আর্মিরা বললো যে দেখেন আপনি। আমি দূর থেকেই দেখছি, যে আমি মানে কাপড় দেখে আর কি, পোশাক দেখেই চিনতে পারছি যে এটা আমার হয়। বিমান দুর্ঘটনায় নিহত ৮ম শ্রেণীর ছাত্র তানবীর আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। একই দুর্ঘটনায় নিহত হয়েছে সখীপুর উপজেলার হতিয়া কিরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের শিশু কন্যা ৩য় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রা। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তারকে চিরবিদায় জানানো হয়েছে তার নিজ গ্রাম বাগেরহাটের চিতলমারিতে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। হতাহতের তথ্য গোপনের অভিযোগ তুলে সরকারের ২ উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে কলেজে মঙ্গলবার দিনভর উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যান তারা। আর এই ইস্যু নিয়ে থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমআর আসাদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেন মৃত্যুপুরী। বাতাসে এখনো পোড়া গন্ধ, চারপাশটা ভ্যাপসা গরম। কিছুতেই সহপাঠীদের মৃত্যু মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা। ছোট বাচ্চারা যাদের অনেকের ছিল বার্থডে, আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে এক একজনের বার্থডে ছিল। একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল, আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু, কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আর আমি জানতাম? সোমবার দুপুরে মাইলস্টোনের এই ক্যাম্পাসেই আশ্রয় পড়ে প্রশিক্ষণের যুদ্ধবিমান BGIF-7। মুহূর্তেই ঝরে যায় অসংখ্য প্রাণ। সেই বিভীষিকার বর্ণনা দিচ্ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্লেন দেখে আর কি ভাবতেছি যে প্লেনটা অনেক সুন্দর লাগতেছে আকাশে, এমনি তাকাইছি, পিছন দিকে তাকাইছি, আর যায় দেখে ওইটা যায় বিল্ডিং এর মধ্যে আর কি ব্লাস্ট করে গেছে। কিছু বাচ্চা এসে ওখানে মানে সিরিয়াল করে নেয় আগে যখন বেল বাজে, তারপরে ওর ভিতরে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ সব বাচ্চারা তো সবাই একবারে ধরেন হুটহাট নেমে আসে, ওইভাবে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখানে প্রচুর গার্ডিয়ান থাকে। এই ঘটনায় মাইলস্টোনে ছুটে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তখনই তাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। ওই সময় পুলিশ তাদেরকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়। পরে বেলা 3:15টার দিকে তারা বের হতে গেলে প্রধান ফটকে আবারও আটকে দেয় শিক্ষার্থীরা। বাধ্য হয়ে পেছন দরজা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন অবরুদ্ধরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যাও। এ সময় তারা পুলিশের দিকে লক্ষ্য করে পানির বোতল ছুটতে থাকে। 3 পেজের যে লিস্টটা দিছিল, এই লিস্টটা কলেজ চাইছিল যে কলেজের যে ভেরিফাইড পেজ আছে সেখান থেকে প্রকাশ করতে, কিন্তু এটা দেয় নাই। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাশের প্রকৃত হিসেব জনসম্মুখে প্রকাশের দাবি জানায়। পাশাপাশি এমন মর্মান্তিক দুর্ঘটনার জবাবদিহিও চায়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয়। গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে টিয়ার শেল ছুড়ে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত হয় অন্তত ৭৫ জন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয় প্রবেশের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, অনেক সমালোচনার পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে গভীর রাতে। এই সিদ্ধান্ত আগে কেন নেওয়া হলো না, এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তারা। কোনো কিছু বলবে না, রাত্রি 2:47 সে এসে বলবে যে আমরা পরীক্ষা স্থগিত করবো। এটা কি ধরনের, আমরা রাত্রিবেলা এত জেগে দেখাতে? আর একটা সুস্থ স্বাভাবিক স্টুডেন্ট রাত্র 3টা পর্যন্ত জেগে থাকবে কি তাদের সিদ্ধান্ত শোনার জন্য? বিক্ষোভের এক পর্যায়ে প্রধান ফটক টপকে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েন। এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শত শত শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছড়ে আইন শৃঙ্খলা বাহিনী। হঠাৎ করেই দেখলাম যে তারা গেটটা ভাঙলো, ভেঙে তারা আসলো, এসে গাড়িগুলো ভাঙচুর করলো। আগামীকাল থেকে অবশ্যই
আরো নিরাপত্তা জোরদার করবেন, না হলে আমরা কি আসলে অফিস করতে পারবো কি পারবো না, জীবনে যেতে পারবো কি পারবো না। এই ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ মুহূর্তে কঠোর হন তারা। আমরা পুলিশ সবসময় সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা প্রদর্শন করি। তারপর যখন জাতীয় স্বার্থে, এটা একটা কেপিআই, ওই স্বার্থে যখন আমরা আমাদেরও সিকিউরিটির ব্যাপার থাকে, আমাদেরও রাইট অফ প্রাইভেট ডিফেন্সের বিষয় থাকে, তখনই আমরা শেষ মুহূর্তে আমরা এটা প্রোটেক্ট করি। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাত ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামাত সহ 4 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি এই কথা বলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াত ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত ব্যাপক হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হতাহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুলও জারি করেছেন আদালত। এর আগে ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন এবং ঢাকা সহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধবিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। আমরা বলেছি যে 1 সপ্তাহের মধ্যে এই কমিটিটা করার জন্য, এবং আদালত সেটা আমাদের সাথে এগ্রি করেছে, এবং তারা পরবর্তীতে 45 দিনের মধ্যে তারা এটা রিপোর্ট দাখিল করবে আদালতে। প্রশিক্ষণ বিমান ঢাকা শহর রাজধানী, এখানে কোটি কোটি মানুষ থাকে, এর বাইরে নেওয়ার জন্য, পাশাপাশি ভালো প্রশিক্ষণ বিমান কেনার জন্য, এবং এই ব্যাপারে স্পষ্ট নীতিমালা থাকা উচিত। দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা তা জানার জন্য সঠিক তদন্ত প্রয়োজন। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে ঢাকার মতো জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমান চালানো হলো এমন প্রশ্ন তুলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল, সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর দিয়ে করা, ভবিষ্যতে এমনি আরেকটা দুর্ঘটনা জন্ম না দেয় তার জন্য সতর্ক থাকার জন্যই যাত্রীদের এটা জানানো। অন্যদিকে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন, প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন, সকলে মিলে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, এই ক্রাইসিস মুহূর্তে আমরা জাতি সবাই
এগিয়ে আসব। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সম্ভাব্য যত রকমের সহযোগিতা করা যায় এই অসুস্থ আহত মানুষদেরকে বাঁচিয়ে তোলার জন্য, সব ধরনের সহযোগিতা করার জন্য বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন রকমের দায়িত্ব এবং কর্মসূচি গ্রহণ করেছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিমান দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর শোক এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শাসনের নামে অনেক শোষণ দেখেছেন জানিয়ে ফ্যাসিস্ট সরকারের হাতে সারা দেশে যারা নিহত হয়েছে তাদের সবাইকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন সে প্রার্থনাও করেন জামায়াত আমির। মঙ্গলবার সকালে খুলনার দাকোপে চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। যত সহকর্মী জালিম শাসকের হাতে নিহত হয়েছেন সবার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আমার 12টা বাজায় দিয়েছে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী আহত হয়েছেন। এইভাবে আকস্মিক দুর্ঘটনায় পাইলট সহ যারা বিদায় নিলেন আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন। রংপুরে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 28 জুলাই দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার সকালে শুনানি পরবর্তী দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া পলাতক 24 আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়। এর আগে আবু সাইদ হত্যায় পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক 24 আসামিকে গ্রেফতার ও আদালতে উপস্থিত করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 28 জুলাই চার্জ হিয়ারিং এর জন্য দিন ধার্য করা হয়েছে। 24 জনের জন্য 6 জন স্টেট ডিফেন্স, এই 6 জনের জন্য একজন, 4 জন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। সেটা ট্রাইব্যুনালের ডিসকাশন ওনারা দিবেন, এই দায়িত্ব এটা আমরা এখনো জানতে পারি নাই। গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে দেশে, সেই শহীদদের স্মরণে আজকে অনারেবল ট্রাইব্যুনাল 2 1 মিনিট নীরবতা পালন করেছেন। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান এমন একটি ঐতিহাসিক মুহূর্ত যা শুধু দেশের রাজনীতিকেই নাড়িয়ে দেয়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং আন্দোলনের বৈধতা ও গুরুত্বকে বিশ্বের সামনে তুলে ধরে। পুরো আন্দোলন জুড়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও দাতা সংস্থাগুলোর ভূমিকা সম্পর্কে জানব কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। জুলাই 2024 পুরোটা মাস আন্দোলন দমনে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার। আন্দোলনকারী ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তবুও দমে যায়নি আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর সরকারের দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, ডয়েচে ভেলে, এনডিটিভি সহ রয়টার্স, এপি ও এএফপির মতো বিভিন্ন সংবাদ সংস্থা আন্দোলনের মুখ্য ঘটনাবলী তুলে ধরে। আন্দোলনের দৈনিক ঘটনাবলী কেবল নয়, আল জাজিরা, বিবিসি ও রয়টার্স প্রচার করে বিশ্লেষণধর্মী বিশেষ প্রতিবেদন, যেখানে আন্দোলনের প্রেক্ষাপট ও 15 বছরে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী কার্যক্রমের আমলনামা তুলে ধরা হয়। সাইবার নিরাপত্তা, ডিজিটাল রাইটস এবং ইন্টারনেট প্রশাসন পর্যবেক্ষণকারী ওয়াচডগ সংস্থা নেটব্লকস বাংলাদেশের সরকার কর্তৃক আন্দোলন দমাতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের বিষয়ে তথ্য প্রকাশ করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবু সাইদ হত্যাসহ আন্দোলনকারীদের ওপর ফ্যাসিস্ট সরকারের বেআইনি বল প্রয়োগের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। জুলাই আন্দোলনের গাথা তুলে ধরে মেক্সিকোর বিখ্যাত ম্যাগাজিন মুন্ডো। স্প্যানিশ ভাষায় প্রকাশিত জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিনের প্রচ্ছদ গল্পের স্থান পায় বাংলাদেশের অদম্য দ্রোহ ও এগিয়ে যাওয়ার উদ্দীপনাময় ছাত্র জনতার আন্দোলন। 64 পৃষ্ঠার ম্যাগাজিনের প্রায় 1/3 জুড়েই ছিল বাংলাদেশের জুলাই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে একাধিক নিবন্ধ।
কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রাকৃতিক দুর্যোগে পাকিস্তানের শতাধিক শিশুসহ অন্তত 200 মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঞ্জাব প্রদেশেই মারা গেছে 135 জন। এদিকে প্রবল বন্যায় বিপর্যস্ত ফিলিপাইনে বিস্তীর্ণ জনপদ। এরই মধ্যে 23,000-এরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পাকিস্তানে গেল এক সপ্তাহে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 221-এ উন্নীত হয়েছে প্রাণহানি। নিহতদের মধ্যে 77 জন পুরুষ, 40 জন মহিলা এবং 104 জন শিশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ। সেখানে মারা গেছে 135 জন মানুষ। দুর্যোগ মন্ত্রণালয় জানায়, পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা, ভূমিধস এবং বজ্রপাতের ঘটনায় এত প্রাণহানি হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় অন্তত 600 মানুষ আহত হয়েছে। ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফিলিপাইনে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী 23,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অঝোরে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাজধানী ম্যানিলার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রাতভর বৃষ্টিতে মারিকিনা নদী তীর ভেঙে প্লাবিত হয় 2 তীর। পরিস্থিতি বিবেচনায় রাজধানী ও আশপাশের এলাকায় স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের বর্বরতায় গাজায় আরও 134 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 21 মাসের তাণ্ডবে উপত্যকাটিতে 59,000 ছাড়িয়েছে প্রাণহানি। আহত 1,42,135 জন। গাজার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলকে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন সহ 28টি দেশ। ওদিকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে 13 জন নিহত ও 20 জন আহত হয়েছে। সোমবার ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বর্ণবাদ বিরোধী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড নিয়ে গোপন নথি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে তার উপর FBI নজরদারির নথি ও ফোনে আড়ি পাতা রেকর্ডও রয়েছে। সোমবার হত্যার সঙ্গে সম্পর্কিত 2,30,000-এর বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ, যা আদালতের নির্দেশে 1977 সালের পর থেকে এতদিন জনসাধারণের আড়ালে ছিল। এর আগে 1968 সালের 4 এপ্রিল যুক্তরাষ্ট্রের মেমফিস শহরে আততায়ীর গুলিতে নিহত হন শান্তিতে নোবেলজয়ী মার্টিন লুথার কিং। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে 31, হাসপাতালে চিকিৎসাধীন 69 জন, পাইলট তৌকির সহ 8 জনকে চোখের জলে চিরবিদায়। 2 উপদেষ্টাকে 7 ঘন্টা অবরুদ্ধ করে রাখল মাইলস্টোনের শিক্ষার্থীরা। বিক্ষোভে রণক্ষেত্রে সচিবালয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 75। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ, রাজনৈতিক দলগুলোর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। এবং দ্বিতীয় টি-20-তে পাকিস্তানকে 8 উইকেটে হারালো বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।